প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন, কারিগরি শিক্ষা বোর্ড ও এটুআই এর যৌথ উদ্যোগে সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণে আমিনশিপ ট্রেড নিয়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রবিউল ইসলাম, ইনস্ট্রাক্টর, বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, পুঠিয়া, রাজশাহী। আজকের অনলাইন ক্লাসে আপনারা যারা আমার সাথে অ্যাড আছেন তারা সর্বপ্রথম আমাকে জানাবেন যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আপনারা জানানোর পর আমি আমার ক্লাস কন্টিনিউ করব। আর আপনারা আমার ক্লাসে অবশ্যই একটি খাতা, একটি ক্যালকুলেটর, একটি কলম রাখবেন। ধন্যবাদ যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আর আমরা এখানে শিখতে আসছি, এখানে লজ্জার কিছু নেই। আপনারা প্রশ্ন করবেন মন খুলে, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আর আপনারা আমাকে যে মোবাইলে ফোন করে যে জানেন যে বিভিন্ন প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিব ইনশাল্লাহ। আর আজকে পাঠের বিষয় ট্রেড আমিনশিপ, ক্লাস 17। পাঠের বিষয় সার্ভে ও সেটেলমেন্ট সংক্রান্ত কতিপয় শব্দ বা পদের ব্যাখ্যা, পর্ব 2। যেহেতু প্রথম ক্লাস আমি নিছি, আপনারা জানেন যে দ্বিতীয় ক্লাস আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শিক্ষণ ফল হিসেবে থাকছে সার্ভে ও সেটেলমেন্ট এই ব্যবহৃত শব্দের ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবেন। নকশা ও খতিয়ানের এর অংশ ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা জানতে পারবেন যে কালির আরজা সম্পর্কে আপনাদেরকে জানাবো। জমি কালি করার আরজা। জমি কালি করার আরজার ক্ষেত্রে আমি যেটা বলি যে অনেকগুলো আরজা রয়েছে, তার মধ্যে শুভঙ্করের আরজাটা যে জনপ্রিয় এবং সব সার্ভেয়াররা এই আরজাটা মুখস্থ করে রাখে। বিশেষ করে আমাদের সময় এটা আমি যখন এটা ইয়ে করতাম, সবাইকে আমি মুখস্থ করাতাম। সেটা হচ্ছে কি, যে দেখেন যে কুড়োবা কুড়োবা লিজ্জে, কাঠায় কুড়োবা কাঠায় লিজ্জে, কাঠায় কাঠায় ধুল পরিমাণ, বিষ ধুলে হয় কাঠার প্রমাণ। ধুল বাকি থাকে যদি কাঠা নিলে পর, 16 দিয়ে পুরে তারে সারা গন্ডা ধর। ছটাক ধরিতে হবে ছটাকো বিঘায়, গন্ডা ধরিতে হবে ছটাকো কাঠায়। ছটাকে ছটাকে হলে কাক ধরি লবে, এখন করিলে পর কালি ঠিক পাবে। এই স্থলে কুড়োবা অর্থ বিঘা, আর লিজ্জা অর্থ হচ্ছে লোন বা লেন বা ধরেন। অর্থাৎ বিঘায় বিঘায় গুণ করিয়া বিঘা ধরুন, আর কাঠায় কাঠায় গুণ করে কাঠা ধরুন, আর কাকে কাকে গুণ করে। এখন এই সংক্রান্ত একটি উদাহরণ দেখেন, যে আপনারা যেহেতু বিঘায় বিঘায় গুণ করার কথা বলে, যে একটি উদাহরণ দেখেন। একটি জমির দৈর্ঘ্য 5 বিঘা লেখা আছে এবং এর বিস্তার দেওয়া আছে কি, বিঘা লেখা আছে 3 বিঘা। এই যে বিষয়টা দেওয়া আছে, এই কালির উদাহরণ স্বরূপে আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে এর উত্তর আমি করে দিচ্ছি, এবং এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে পরবর্তী ক্লাসে জানাবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, উদাহরণের উত্তর করা আছে তারপরে। এখন প্রতিবার শব্দের ব্যাখ্যা হিসেবে আসে দখলীয় সত্ত্ব বিশিষ্ট প্রজা। দখলীয় সত্ত্ব বিশিষ্ট প্রজা বলতে বোঝায় যে দখল হিসাবে সে প্রজা, অর্থাৎ জমির মালিক সে, দখল হিসেবে সে সেই জমির মালিক, সেই হিসেবে বলে কি দখল বিশিষ্ট প্রজা। আর দাখিল খারিজ। দাখিল খারিজ হচ্ছে যে কোনো জোতের বা ভূমি জমা হইতে কর্তন মানে কর্তৃক অংশ, মানে কিছু অংশ ভূমি খরিদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত অংশ বা ব্যক্তি পৃথকভাবে নাম জারি করিয়া জমা ধার্য করিয়া দিলে তাহাকে দাখিল খারিজ বলা হয়। আর দান সূত্র হচ্ছে কোন ভূমির দলিল মূলে দান করিলে দান গ্রহীতার দান সূত্রে এ ভূমির মালিক বলিয়া গণ্য হয়। অর্থাৎ তাকে যদি কোনো দলিল করে দেয়, দান সত্য দলিল, সে দান মূলে সে জমির মালিক, অর্থাৎ সে জমি সে দখল ভোগ করিবে। দর। দর হচ্ছে অধীনস্থ। দর মানে একটা রেট বা একটা অধীনস্থ, যে ভূমির ইয়াতে বলছে দর মানে অধীনস্থ। যেমন দর তালুক, অধীনস্থ তালুক। সেই রূপে আরো আছে দর পত্তনি, দর রায়ত্ব, বিভিন্ন বিষয় আছে। আর 10 শালা বন্দোবস্ত। 10 শালা, এখানে 10 শালা এই শালা আর সেই শালা না। 10 শালা বলতে এখানে 10 বছরের মেয়াদ বন্দোবস্ত দেওয়াকে বোঝানো হয়েছে। 10 শালা বলতে এখানে আলাদাভাবে বোঝানো হয়নি, 10 বছরের জন্য তাকে বন্দোবস্ত দেওয়া, এই যে নির্ধারণ বিষয়, সেটাকে বলা হয়েছে 10 শালা বন্দোবস্ত। দিয়ারা। দিয়ারা হচ্ছে কি, দিয়ারা হচ্ছে পলি মাটি দ্বারা গঠিত চর।
এই দিয়ারা কিভাবে হয়? দিয়ারা হচ্ছে একটি দিয়ারা জরিপ করা হয়। একটি কোথাও যদি কোনো পরিস্থিতি জেগে ওঠে, নদী পলি মাটি দ্বারা জন্য কোথাও পরিস্থিতি জেগে ওঠে, সেখানে দিয়ারা জরিপের মাধ্যমে জমি বন্দোবস্ত দেওয়া হয়ে থাকে। সেখানে পলি মাটি দ্বারা গঠিত চর হচ্ছে দিয়ারা। আর আর ডহর আর দাহর, ডহর আর দাহরের কথা একই বিষয়। সেটা হচ্ছে পথ বা রাস্তা বা সড়ক। সড়ক আর রাস্তার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ডহর আর রাস্তার ভেতরে যে পার্থক্য সেটা হচ্ছে কি, যে মহাসড়ক এক বিষয়, ডহর আরেকটা বিষয়। আর গম আর দিং, গম হচ্ছে যে একটা এক বিষয়, আর দিং হচ্ছে দিগর, এটি আলাদা বিষয়। এই যে বিষয় আছে। আর দাগ, দাগ হচ্ছে প্লট। আর দাগ নম্বর, দাগ নম্বর হচ্ছে প্রত্যেক প্লট বা দাগের যে নম্বর দেওয়া বসানো হয়, যে দাগের কোন নকশার উত্তর কোণ থেকে যে দাগের যে নম্বর বসানো হয়, এক এক যে ক্রমিক নম্বর বসানো হয়ে থাকে, সেটাই হচ্ছে দাগ নম্বর। আর দরবস্ত, দরবস্ত মানে হচ্ছে সমুদয়, আর কিছু বাদ নাই, পুরাটাই একবারে সমুদয়। দেবোত্তর, দেবোত্তর হচ্ছে দেবতাকে প্রদত্ত নিষ্কর জমি বা ভূমি, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে যে জমিটা দেওয়া হয়, অর্থাৎ দেবতা আর কার্যক্রমের জন্য যে মন্দিরের ইয়ার কাজের জন্য যে সম্পত্তি দেওয়া হয়, এককালীন দেওয়া হয়, সেটা হচ্ছে দেবোত্তর সম্পত্তি। আর দেগিচর, দেগিচর হচ্ছে যে সকল যে জমি বা জোয়ারের পানিতে অধিকাংশ সময় নিমজ্জিত থাকে। জোয়ারে পানি আসবে, সে ডুবে যাবে, আবার জোয়ারে পানি চলে যাবে, তখন একটা যে ঘটবে, এটা হচ্ছে দেগিচর। আর দিঘলি, দিঘলি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণে খাজনা আদায়কারী এক প্রকার প্রজা। সে নির্দিষ্ট পরিমাণে ধরে খাজনা আদায় করবে, এটা হচ্ছে দিঘলি। আর দাখিলা হচ্ছে খাজনার রসিদ, যেটা হালসনে খাজনার রসিদ আপনারা সবাই পরিচিত। যে এখনো যে ভূমি অফিসে বা তহসিল অফিসে দেখবেন যে দাখিলা, খাজনার দাখিলা, অর্থাৎ দাখিলা চাই যে দাখিলা দেন, এটা হচ্ছে দাখিলা, আপনাদের খাজনার রসিদ কেটে নেন, এটাই হচ্ছে দাখিলা বা রেন্ট রিসিপ্ট। আর হচ্ছে নকশা হচ্ছে ম্যাপ, এটা কোনো দ্বিমত নাই যে নকশা ম্যাপ হচ্ছে একবারে স্কেল ধরে বোঝা ম্যাপ হতে পারে, ইয়া ম্যাপ হতে পারে। আর নল, নল হচ্ছে জমির পরিমাপ নিমিত্তে তৈরি বংশদণ্ড। বংশদণ্ড বলতে কি, যে আপনার নাল, নল মাপ বা বিঘা কাটা শিকল, এই যে মাপযোগের যে বিষয়, এখানে সেই নল, সেই মাপের যে নিমিত্ত যে তৈরি হয়েছে, সেটাই হচ্ছে নল। আর নাল, নাল হচ্ছে চাষবাসের উপযোগী ভূমি, অর্থাৎ চাষবাস করা যাবে এমন ভূমিকে বলা হয় নাল ভূমি। আর নল হচ্ছে, নাল আর নল কিন্তু এক না। দেখেন, নাল হচ্ছে চাষাবাদ উপযোগী ভূমি, আর নল হচ্ছে যেটা ভূমি মাপ করার জন্য প্রাচীন সনাতন একটি যন্ত্র। আর নামজারি, নামজারি হচ্ছে যে একজনের নাম কেটে আরেকজনের নাম কি করা, খাতাতে এন্ট্রি করা বা রেজিস্টারভুক্ত করা, এটাই হচ্ছে নামজারি। তার মানে কি, কার নাম বাদ দেবার, কার নাম পূরণ দেব? আগে যার নাম ছিল, যার থেকে জমি কিনে আপনি জমির মালিক হয়েছেন, সে তার নামে আগের নাম, আগের জনা বা সাবেকের জনা যার নাম ছিল তার নাম কেটে আপনার নাম বহাল করাই হচ্ছে নামজারি। আর নাম খারিজ বা জমা খারিজ, নাম খারিজ বা জমা খারিজ হচ্ছে যে 16 আনা জোতের মধ্যে জমা হইতে নামজারিকৃত ওয়ারিশ বা খরিদ্দারের দখলীয় জমি জমার 16 আনা জোতের জমার হার অনুসারে জমা ভাগ করিয়া দিয়ে, অর্থাৎ আপনার ভাগে কতটুকু, আরেকজনের ভাগে কতটুকু, এই যে আলাদা ভাগ করে দিয়ে নাম জারি করা বা নাম খারিজ করে দেওয়া, একজনের নাম বাদ দিয়ে ওখান থেকে আপনার নামটা খারিজ করে নিয়ে নতুন জমা একটি খোলা, অর্থাৎ জমি ইয়াটা করা হওয়া হচ্ছে নাম খারিজ বা নাম জমা খারিজ। আর নথি, নথি হচ্ছে রেকর্ড, অর্থাৎ কোনো ফাইল বা কোনো কিছু সংরক্ষিত করে রাখা, এটা হচ্ছে নথি। আর নজর, নজর হচ্ছে সেলামি। নজর কি? নজর হচ্ছে সেলামি। তাহলে সেলামিটা কিভাবে দিতে হবে? সেলামি দিতে হবে এভাবে, যে সেলামির ধরনটা কি দেখেন, যে সেলামিটা আসে যে নজরানা দাও, এই কত নজরানা নিয়ে এসছো। আগের আগের লোকেরা বলতো যে বিভিন্ন ইয়াতে এরকম হতো যে নজরানা কই, এই যে বিষয়, এটা হচ্ছে নজরানা বা সেলামি। এখন কবুলিয়ত রেজিস্ট্রি করতে গেলে আপনাকে স্টিল্যান্ড অফিস থেকে সেলামি নিবে কয় টাকা? 1 টাকা সেলামিতে আপনাকে জমি কবুলিয়ত করে রেজিস্ট্রি করে দেয়।
আচ্ছা, নিরিখ, নিরিখ হচ্ছে খাজনার হার, যে মৌজাতে এই জমির কোন জমির কি হারে খাজনা আদায় হবে, এটাকে যদি বলতে হয়, এটাতে আমাদের সার্ভে ভাষাতে কি বলবে, এটাকে নিরিখ বলবে। এবার পাইকাস্ত, পাইকাস্ত কি, যে এক মৌজা বা এক গ্রামের অংশ বা এক রাষ্ট্রের বাসিন্দা অন্য গ্রাম বা রাষ্ট্রের অন্তর্ভুক্ত জমি চাষাবাদ করিলে তাহাকে পাইকাস্ত বা জিরাতিয়া প্রজা বলে। অর্থাৎ সে এখানকার বা এই গ্রামের না, অন্য রাষ্ট্রের বা অন্য গ্রামের সে প্রজা বা অন্য মৌজার সে প্রজা, সে তাকে বলা হয় কি, পাইকাস্ত। আর পাইট, পাইট হচ্ছে অংশীদার। ঢাকায় প্রচলিত এটি একটি শব্দ, যে এটা ঢাকাতে ব্যবহৃত হয়, পাইট। আর পয়স্থি, পয়স্থি হচ্ছে পলিমাটা গঠিত একটি চর। অর্থাৎ কি, কোথাও যেখানে সিকস্তি হয়ে গেছে, মানে ভেঙে চলে গেছে, এক জায়গাতে নদীর এক মাথা এক কুল ভাঙে আরেক কুল গড়ে, এই আরেক কুলে যে যেখানে পয়স্থি গড়ে উঠছে সেটাই হচ্ছে পয়স্থি, বা যে চর গড়ে উঠেছে সে পলিমাটি দ্বারা, সেটাই হচ্ছে পয়স্থি। পালাম, পালাম কি, যে তরিতরকারি নিমিত্ত বসতের চতুর্দিকে অপেক্ষাকৃত উন্নত ভূমি। অর্থাৎ যে বসত আপনার এখানে যে ইয়াগুলা আপনার তরি তরকারি আবাদ করা যায় বা চাষাবাদ করা যায়, এমন ভূমি হচ্ছে আপনার পালাম। তাহলে আমরা যদি আরেকটা দেখি, দেখেন যে পর্চা, আপনারা দেখবেন যে শহরে এখনো বলে খতিয়ান না বলে, বলে পর্চা বলে। পর্চা কি, পর্চা হচ্ছে বুজারতের সময় পদাতিককে প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে। কিন্তু দেখেন আবার এই বিষয় কি, দেখেন এখন যারা আগে আরএস খতিয়ান কবে হয়ে গেছে, এখনো বলে কি যে আরএস খতিয়ান না বলে, বলে পর্চা দেন, খতিয়ান না বলে, বলে পর্চা দেন। যে আগের যে পর্চা, তারা সেই আগের নাম নিয়েই তারা অন্তর্ভুক্ত, বা তাদের সেটাই আছে যে পর্চা, আমাদের তো পর্চা দিছিল, সেই পর্চাটা দেন। পর্তাল, পর্তাল হচ্ছে চেক, পর্তাল কি, চেক করা বা যাচাই করা, বা আপনাকে প্রমাণ রেখা বা প্রমাণ করা, যে কিস্তরের সময় যে জমিগুলো শুদ্ধ শুদ্ধিভাবে যে পরীক্ষা করার জন্য যে মুরব্বা বা ওই যে চতুর্ভুজের এক কোণ হইতে অন্য কোণ পর্যন্ত যে লাইন টানা হয় তাকে বলা হয় পর্তাল লাইন। এই লাইন দ্বারা চেক করা হয় যে আসলে জমিটা ঠিকভাবে সার্ভে হচ্ছে কিনা, এইটার জন্যই পর্তাল লাইন টানা হয়। পাট্টা, পাট্টা হচ্ছে প্রজার সত্ত্ব ও দায়িত্ব বর্ণনা করিবার মালিককে প্রজার যে দলিল দিয়ে থাকে তাকে হচ্ছে পাট্টা বলে। আর হচ্ছে পত্তন, পত্তন হচ্ছে সাময়িক বন্দোবস্ত। আপনাকে পত্তন দেওয়া হয় কি, সাময়িক বন্দোবস্ত। আর পত্তনি, যাহা পত্তন বা সাময়িক বন্দোবস্ত দেওয়া হইয়াছে, পত্তন দিবে তাহলে সাময়িক বন্দোবস্ত দিবে, আর যেটা পত্তনি সেটা সাময়িক বন্দোবস্ত দেওয়া হইয়াছে। আর প্রজাবিলি, প্রজাবিলি হচ্ছে যে জমি প্রজাকে যথাযথ রূপে বন্দোবস্ত দেওয়া হয়েছে, মানে কোনো খাত নাই, পুরোপুরি ভাবে ওটা কি হয়েছে, প্রজাকে বন্দোবস্ত দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রজাবিলি। ফিরিস্তি, ফিরিস্তি হচ্ছে কোর্টে যে কাগজ দাখিল করতে বলা হয় সেই কাগজের লিস্টটাই হচ্ছে ফিরিস্তি। আপনারা এখনো শুনবেন যে ফিরিস্তি গুলা ঠিক আছে, এবার ঠিক ঠিকভাবে দাখিল হয়েছে, এখন অনেক কথা আপনারা দেখতে পাবেন যে অফিস আদালতে বলে ফিরিস্তি ঠিক আছে, এটা হচ্ছে ফিরিস্তি। আর ফাজিল, ফাজিল মানে হচ্ছে অতিরিক্ত। তার মানে কি, ফাজিল বলতে গেলে এই লোক ছেলেটা আসলে ফাজিল, তার মানে কি, সে ছেলেটা মানে বদমাইশি করছে, বা যা যতটুকু যতটুকু করা প্রয়োজন তাতে বেশি কিছু করছে, তাহলে সে হচ্ছে ফাজিল। বাস্তুভিটা, দেখেন বাস্তুভিটা হচ্ছে বসত ভিটা, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন সেটা হচ্ছে বাস্তুভিটা। বলদ সূত্র, বলদ সূত্র হচ্ছে এক জমি দিয়া অন্য জমি গ্রহণ করা, এটা হচ্ছে বদল সূত্র। ঠিক আছে, এই যে বদল সূত্র বা এওয়াজ বিনিময়, এটা হচ্ছে বদল সূত্র। অর্থাৎ এই জমি দিয়ে আরেকটা জমি নিচ্ছেন, এটা হচ্ছে বদল সূত্র। বদর, অর্থাৎ বদরের কথা বলতে গেলে আরেকটি একটা ইম্পর্টেন্ট বিষয় এসে দাঁড়ায়, সেটা হচ্ছে বদর আমিন। দেখেন আপনারা যেহেতু আমিন বা সার্ভে কাজ শিখছেন, আমিন শিপ বিষয়ে কাজ করছেন, সেহেতু বদর আমিন আপনাদেরই কাজ। অর্থাৎ ম্যাপ বা রেকর্ড শুদ্ধিকরণের ব্যাপারে এই শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ বদর আমিন কি করবে, মাঠে পুঙ্খানুপুঙ্খানু মাপ নিয়ে সেই মাপগুলাকে তারা ম্যাপ তৈরির জন্য সর্দার আমিনের সাথে কাজকর্মগুলা পরিচালনা করবে। এটা হচ্ছে বদর আমিনের কাজ। কোন ভাবে নকশাগুলো অঙ্কন করবে, কিভাবে কি আছে, পর্তালাইন কিভাবে টানছে, সবগুলো বিষয় বদর আমিনের কাজ। তাহলে বদর আর বদর আমিন সম্পর্কে আপনাদের আমি ধারণা দিলাম। বেনামদার, বেনামদার মানে কি, বলতেছে যে অনেক সময় এইরূপ দেখা যায় যে কোন কোন ব্যক্তি স্বোপার্জিত অর্থের
সম্পত্তি অর্জন পূর্বক নিজ নামে কি করছে কি, যে নিজ নামে দলিল না করিয়া অন্যের নামে করিয়া থাকে, তাহার নামে এইরূপ দলিল করা হয়, তাহাকে বেনামদার বলে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বেনামদারটা কি। দেখেন যে বেজা বেজাবিতা, বেজাবিতা কি, ন্যায্য পাওনা দাবির উপর অতিরিক্ত টাকা বা জিনিস, কোন জিনিস গ্রহণ করিলে সেই অতিরিক্ত টাকাকে বলা হচ্ছে কি বেজাবিতা। অর্থাৎ এটা আপনার যতটুকু দরকার বা যতটুকু ন্যায্য তার থেকে বেশি দাবি করা বা বেশি চাওয়াটাই বা জিনিস নেওয়াটাই হচ্ছে বেজাবিতা। বিতং মানে হচ্ছে কি বিস্তারিত। সাং মানে কি, সাং মানে কি শাকিন, এটা আপনারা জানেন। আবার পিং মানে কি পিতা, তাই না। জং মানে কি জজে, মানে স্বামী। বিনম্বর, বিনম্বর হচ্ছে প্রত্যেক নিষ্কর বা লাখেরাজ ভূমির এর জন্য যে ক্রমিক নম্বর পড়ে তাকে বি নম্বর বলে। এই বি নম্বর রেজিস্টার নিষ্কর ভূমির জন্য ক্যালকুলেটরের যে বই, সরি কালেক্টরের যে বই থাকে তাতে বি রেজিস্টার বলে। অর্থাৎ কালেক্টরের বই বা তজির যে বিষয়গুলা সেটা হচ্ছে বি নম্বর। ত্রভিক্ষা, ত্রভিক্ষা কি, যে কোন দেবতার বিগ্রহের পূজা আর নিমিত্তে যে নিষ্কর ভূমি দান করা হয়, অর্থাৎ দেবতার জন্য যে দান করা হয় সেটাই হচ্ছে আপনার ব্রত ভিক্ষা, আপনার হচ্ছে ব্রত ভিক্ষা বলা হয়। বাখরগঞ্জে এই প্রচলিত ইয়াটা। বারবরদারি, বারবরদারি একটি ইম্পর্টেন্ট বিষয়। বারবরদারি সম্পর্কে অনেকেই জানে না, বিষয়টা আসলে প্রত্যেকটি মানুষেরই জানা দরকার। বারবরদারি হচ্ছে যে ইহা এক প্রকার মানে আহ্বান করা বা ডাকা বা এরকম একটা বিষয়। কোন প্রকার দলিল রেজিস্ট্রি করার সময় যদি কেউ কোনো সাক্ষী বা যে জমি রেজিস্ট্রি করে দেবে সে ধরেন যেতে পারছে না, সেক্ষেত্রে সাক্ষীর জবানবন্দির জন্য কমিশনার পার্টির বাড়ি, কমিশনার হচ্ছে পার্টির বাড়িতে গিয়ে যে খরচ দাখিল করা হয় তাকে বারবরদারি বলে। অর্থাৎ যে ওখানে যে রেজিস্ট্রি করতে যাবে তার বাড়িতে যে যেতে পারছে না, তার বারবরদারি করে তার বাড়িতে নিয়ে যেয়ে সেখানে যে জমি রেজিস্ট্রি করে দিবে, এই রেজিস্ট্রি যে খরচ সেটাকে বলা হয় বারবরদারি। বাটোয়ারা, বাটোয়ারা মানে তো সবাই জানেন পার্টিশন, পার্টিশন মানে বন্টন, বন্টন মানে তো আপোস সাহাম বন্টন নামা। এটা তো সবাইকে বললে যে এখন তুমি বন্টন করে নেন। বন্টনের বিষয়ে আরো অনেক কথা থাকে, যে বন্টনের কিছু ভাগ রয়েছে। আচ্ছা, বকেয়া, বকেয়া হচ্ছে হাল সনের পূর্ববর্তী বাকি খাজনাকে বকেয়া বলে। মানে হাল সন মানে কি বর্তমান সাল, আর মানে বর্তমান সালের খাজনা যদি এই সালের খাজনা আপনি যদি এই সালে না দেন তাহলে সেটা বাকি পড়ে যাবে, আর সেটাকে বলা হবে কি বকেয়া খাজনা। আর বন্দোবস্ত, বন্দোবস্ত মানে কি, বন্দোবস্ত মানে হচ্ছে পত্তন। এক কথাতে বলতে গেলে বন্দোবস্ত মানে হচ্ছে পত্তন। আর বিবাদ ফর্দ, বিবাদ ফর্দ মানে কি ডিসপুট লিস্ট, অর্থাৎ কি যে যে গ্যাঞ্জাম বাড়ছে বা যে সমস্যা বাড়ছে এই সমস্যার তালিকায় হচ্ছে বিবাদের ফর্দ। বুজারত, বুজারত মানে হচ্ছে লোকাল এক্সপেনশন, মানে হচ্ছে কি এই কি কার কি অংশ আছে কি আছে এই খতিয়ানের অংশটা দেখাই হচ্ছে বুজারতের কাজ। আর বক্ষত্তর হচ্ছে আপনার হচ্ছে দেবোত্তর শিবোত্তর, এই যে যে বিষয়গুলো আছে এইগুলা পিরোত্তর বা চিরাগ ইত্যাদি, যে ব্রাহ্মণ বা হিন্দুদের যে বিষয়গুলা বা মুসলিমের পীর, মুসলমানদের পীর ও মসজিদের ইত্যাদি নিষ্কর ভূমি বা সম্পত্তি হচ্ছে এটা। বায়া, বায়া মানে হচ্ছে বিক্রেতা, আর বলে বায়া দলিল দাও তার মানে কি বিক্রেতার দলিল দাও। আপনারা এখনো যদি জমি খারিজ করতে যান দেখবেন যে আপনার নাম জারি করতে যাচ্ছেন, মিউটেশন করতে যাচ্ছেন, আপনাকে বলবে যে এই জমির ভায়া দলিল বা বায়া দলিল দাও। অনেক সময় ভায়া বলবে, ভায়া আর বায়া একই জিনিস, মানে বিভিন্ন অঞ্চল ভেদে শুধু উচ্চারণটা আলাদা, কিন্তু এটা হবে কি বায়া, বায়া মানে হচ্ছে বিক্রেতা আর বিক্রেতার দলিল। বিবিধ সত্ত্ব মানে কি বিবিধ মানে নানাবিধ আপনার অধিকার, মানে অন্য নানাভাবে আপনি এই জমির মালিক। ভগোত্তর বা জীবন সত্য, ভগোত্তর বা জীবন সত্য মানে কি যতদিন বেঁচে থাকবেন ততদিন খাবেন, যখন মরে যাবেন সেটা হস্তান্তর করতে পারবেন না, এটা হচ্ছে বিষয়। যতদিন বেঁচে থাকবেন ততদিন খাবেন কিন্তু কোনো জমিটা বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।
খাইট শস্য, খাইট শস্য হচ্ছে শারদীয় শস্য, মানে এটি মৌসুমী শস্য। মবলক মানে হচ্ছে কি, মবলক মানে হচ্ছে মোট, সর্বমোট না, মোট। মধ্যস্বত্ব, মধ্যস্বত্ব হচ্ছে জমিদারের অধীন বা রায়তি জোতদারের উপরস্থ যে কোনো তালুক বা নিষ্কর ইত্যাদি সত্ত্বকে মধ্যস্বত্ব বলে। মহাত্রাণ, মহাত্রাণ কি, যে ধর্মকার্য সমাধানার্থে প্রদত্ত নিষ্কর ভূমি, মানে ধর্মের কোনো কাজের জন্য কোনো জমি দেওয়া লাগবে, এটাই হচ্ছে মহাত্রাণ, অর্থাৎ ধর্মের কাজে এটা দিতে হবে। ময়শেষ মানে হচ্ছে কি, যে শেষ সমেত, মানে সমেত করতে হবে। মাল মালংচর, মালংচর হচ্ছে বালুচর, যে যে বালুচর, বালুচর সম্পর্কে তো আর কিছু বলা লাগে না, যে আপনার নদী এরিয়াতে যে বালুচর এই যে ওঠে, এটা হচ্ছে মালংচর, মানে হচ্ছে বালুচর। মোজা, মোজা মানে কি গ্রাম, গ্রাম মানে কি, ধরেন যে আপনাদের যে গ্রাম রয়েছে সেটা কি কোন মৌজার ভিতরে আছেন, আমরা যেমন পুঠিয়া, আপনার পুঠিয়া, কৃষ্ণপুর, কাঁঠালবাড়িয়া, বিভিন্ন ধরনের গ্রাম থাকতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম, গ্রাম মৌজা হচ্ছে গ্রাম। আর মিনাহ, মিনা কি, কমি। আর মিরাস, মিরাস মানে কি স্থায়ী জমা কোনো ভূমি বন্দোবস্ত দেওয়ার, আর মানে কায়েমি রায়তি, অর্থাৎ একটি 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 রায়ত বা বন্দোবস্ত দেওয়ার একটি পদ্ধতি। মোরব্বা, মোরব্বা হচ্ছে কিস্তোয়ার সার্ভে করিবার সুবিধার জন্য মোজাকে যে চতুর্ভুজে গিয়ে যে চতুর্ভুজ ভাগে ভাগ করা হয় তাকে মোরব্বা বলে। মরসি, মরসু মানে পুরুষ কমে, মানে পরশু কমে যে সম্পত্তি ভোগ করে, মানে ওয়ারিশ সূত্রে যে সম্পত্তিগুলো আপনি পাইছেন বা ভোগ করছেন সেটাই হচ্ছে মরসি। মানে বংশগত ভাবে আপনি খাইছেন, আপনার দাদা খাইছে, আর বাবা খাইছে, বা আপনি খাচ্ছেন এবং আপনার ছেলেও খাবে, এটাই হচ্ছে আপনার কি মরসি। আর যদি আমরা বলি যে মজুবিলি, মজুবিলি কতগুলো মোজা একত্রে দেখাইয়া যে নকশা বা ম্যাপ করা হয় তাকে মজুবিলি বলে। মজুরা, মজুরা মানে ওয়াশিল, মানে ওয়াশিল করে নেওয়া হচ্ছে কি মজুরা। ময়জমা বা শামিল জমা মানে শিক্ষাকর, ওই সেচ ইত্যাদি ভূমি জমার শামিল থাকিলে তাহাকে শামিল জমা বলে। মৌকুফ মানে হচ্ছে কি মাপ, বাংলা কথা খাজনা মাফ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় মৌকুফ। যেমন আপনাদের যে প্রজাস্বত্ব আইনে যে বিধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা করছিল কি, যে দাবি করছিল কি, যে 25 বিঘার কম জমি হলে জমির খাজনা মৌকুফ করতে হবে কৃষকদের বাঁচার জন্য। সেই ক্ষেত্রে যে এখন আমরা জানি যে 25 বিঘার কম জমি হলে জমির খাজনা মৌকুফ, অর্থাৎ জমির খাজনা আগে ছিল 2 টাকা, এখন 10 টাকা। ধানি শ্রেণী জমির 25 বিঘার কম হলে সেটার মাপ খাজনা কত, 10 টাকা। এখন 10 টাকার বেশি কেউ নিবে না বা নেও না, এটা আপনারা জানেন। কবা, কবা মানে হচ্ছে কালি বা পরিমাপ, কবা মানে হচ্ছে কালি, এই কবা করে দাও, কবা করে দাও মানে কি কালি করে দাও, জমিটা কালি করে দাও বা পরিমাণ করে দাও। রায়ত, রায়ত মানে কি দখলি সত্ত্ব বা প্রজা। দখলি সত্ত্ব বা প্রজা বলতে এখানে আমরা কি বুঝতেছি, দেখেন সুন্দর একটা বিষয়, দখল সতে সে মালিক, এটা হচ্ছে রায়ত। আর রেহান, রেহান কি, যে ভূমি দায়বদ্ধ ক্রমে যে টাকা কর্য আনা হয় তাকে রেহান বলে। দেখেন রোজ নামচা, রোজ নামচা হচ্ছে ডায়েরি, যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়, যে রেকর্ড অফ রাইটস লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে কি রোজ নামচা। আর সেলামি, সেলামি সম্পর্কে আপনাদেরকে আগেই বলছি যে সরকার হতে যে কোনো ভূমি স্থায়ী বন্দোবস্ত আনার সময় যে টাকা দেওয়া হয় তাকে সেলামি বা নজর বলে, নজর সম্পর্কে আপনাদের বলেছি। সালিয়ানা, দেখেন এই কথাটা আপনারা যখন কোনো জমি সম্বন্ধে কাজ করবেন তখন সালিয়ানা কথাটা বারবার শুনবেন। সম্যক দাবি ও দাবি আদায় করিতে প্রজাকে যে রসিদ পত্র দেওয়া হয় তাকে সালিয়ানা বা চেক দাখিলা বলে। সনদ, সনদ হচ্ছে যে জমির যে সে মালিক সেই দলিলাই হচ্ছে তার সনদ। আর সনদ সনকার, সনকরারি, সনকরারি সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই, এটা হচ্ছে একটি সেটেলমেন্টের একটি, যে এটা ব্যবহৃত হয় রাজশাহীতে, রাজশাহী অঞ্চলে বিশেষ করে ব্যবহৃত হয় কথাটা। সেবায়েত,
দেখেন দেবোত্তর সম্পত্তি সেবায়েত নিয়োগ করতে হয়, এটা পরিচালনা করে কে জানেন? এটা জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত হয়। আর মুসলমানদের এরূপ কোন মোতাল্লি, মুসলমানদের কি বলা হয়? মোতোয়াল্লি বলা হয়। সিকস্তি, যেমন পয়স্থি বললাম তেমন সিকস্তি। সিকস্তি মানে হচ্ছে নদী, এই নদীগত মানে নদী গর্ভে ভেঙে বিলীন হয়ে যাওয়া, এটাই হচ্ছে সিকস্তি। আর পয়স্থি মানে কি, যে এখানে ভেঙে গেল আরেক কুলে যে গড়ে উঠলো, যে পলিমাটি দ্বারা গঠিত হলো, এটা হচ্ছে পয়স্থি। সত্য হচ্ছে কি, যে একটা মালিক। স্থল পয়স্থি, দেখেন স্থল পয়স্থি, স্থল পয়স্থি বলতে কি বলছে, যে স্থানে কোন ভূমি ছিল তা ভাঙ্গিয়া গিয়েছে হুবহু ওই স্থানে আবার সেরকম একটা পয়স্থি গড়ে উঠেছে, এটা হচ্ছে স্থল পয়স্থি। সেম একই রকম ভাবে গড়ে উঠেছে। হিস্সা, হিস্সা মানে অংশ বা শেয়ার। আর হালট মানে হচ্ছে গোপাট, গোপাট। আর হেবানামা, হেবানামা মানে কি, একটি দানপত্র দলিলের নাম। এটিকে ইয়াজ বদল দলিল বলা হয়, হেবাবিল ওয়াজ, এটা একটি দলিলের নাম। থাক সার্ভে, থাক সার্ভে কি? থাক সার্ভে হচ্ছে যে সার্ভে দ্বারা প্রত্যেক মৌজা মধ্যবর্তী লাখেরাজ ভূমিগুলো বহির্সীমানা জরিপ করত, কালেক্টরি রেস্ট্রিভুক্ত করিয়া তজি স্থাপন ও লাখেরাজগুলি বিভিন্ন ভিন্ন অন্য জমির কর ধার্য করার জন্য করা হয়। অর্থাৎ এটা, এই যে সার্ভে করা সেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার থাক সার্ভে। এই থাক সার্ভে 16 = 1 মাইল স্কেলে করা হয়। এটি একটি 100% যে নিখুঁত হতে হবে এমন ভাবে এটা করা হয় না। সার্ভে নির্ভুলভাবে না করলে এটা সমস্যা নাই। এটা রেভিনিউ সার্ভেয়ারগণ দ্বারা সীমা নির্ধারণের সাথে এটা করা হয়ে থাকে। আঁকাবাঁকা অংশ এক প্রকার মাঠের চোখের দ্বারা এগুলা খুঁটি বসিয়ে সীমা নির্ধারণ করে দেওয়া হয়, এবং মাটি দ্বারা ঢিবি দ্বারাও এটা চতুর্দিকে 4টি ঢিবি তৈরি করে দেওয়া হয়। এটা হচ্ছে এটি থাক সার্ভে। রেভিনিউ সার্ভে, রেভিনিউ সার্ভে হচ্ছে কি, যে যে সকল এস্টেট বা মহাল স্থায়ীভাবে নিষ্পত্তি হইয়া গিয়াছে তাহার সীমা তার নির্দেশে 1812 হইতে 1878 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সার্ভে করা হইয়াছিল তাকে রেভিনিউ সার্ভে বলে। এ জরিপ দ্বারা প্রত্যেক মৌজার বাউন্ডারি ঠিক মতো নির্ধারণ করা গিয়াছে। এই সার্ভের জন্য কোনো ফিল্ড বুক লেখা হয় নাই। যে সকল এরিয়া আগে স্থায়ী বন্দোবস্ত অন্তর্ভুক্ত করা হয় নাই তাকে রেভিনিউ সার্ভে অন্তর্ভুক্ত করা হয় যায়। এই সার্ভে 4 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে করা হয়েছিল। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ, সার্ভেয়ারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে রেভিনিউ সার্ভে করা হয়েছিল কি 4 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে। পূর্বে সার্ভে সীমানা নিয়া কোনো বিবাদ হইলে তা রেভিনিউ ও থাক সার্ভে দ্বারা নিষ্পত্তি করা হয়। অর্থাৎ থাক সার্ভে এবং রেভিনিউ সার্ভে 4 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে করা হয়ে থাকে। মোজা, মোজা হচ্ছে একটি থাক বাস্তু, বলছে কি যে থাক বাস্তু কিংবা রেভিনিউ সার্ভে দ্বারা সীমাবদ্ধ স্থানকে মোজা বলে। অর্থাৎ একটি নির্ধারিত একটি জায়গা বা একটি এলাকা হচ্ছে মোজা। মোজা উভয় সার্ভে ইউনিট, একটি একটি ইউনিট আছে। সাব ট্রাভার্স লাইন, সাব ট্রাভার্স লাইন কি, যে জরিপ সুবিধার জন্য কোন ট্রাভার্সের এক স্টেশন হইতে অন্য স্টেশন পর্যন্ত যে লাইন দিয়া ট্রাভার্সটি 2 বা ততোধিক খণ্ডে ভাগ করা হয় সেই লাইনগুলোকে সাব ট্রাভার্স লাইন বা খণ্ডগুলিকে ব্লক বলা হয়ে থাকে। নকশা ভাড়ানো, নকশা ভাড়ানো কি, নকশা ভাড়ানো হচ্ছে পূর্ব জরিপ অনুসারে গ্রামের সীমানাগুলি এখন আর ঠিক ঠিক মতো পাওয়া যায় না, ফলে সীমানা লইয়া প্রায় জমিদারদের মধ্যে ঝগড়া বাঁধে। পূর্বের ফিল্ড বুক অনুসারে প্রত্যেক লাইনের মাপ বেয়ারিং লইয়া লাইনটি প্রথম সেইখানে আছে কিনা বা ছিল কিনা তা চিহ্নিত করে দেওয়া জমির কোন মোজার অন্তর্গত তা ঠিক করিয়া লইয়া নামই হচ্ছে নকশা ভাড়ানো বা নকশা বাউন্ডারিজ করা। ডিমার্কেশন, ডিমার্কেশন কি, যে কোনো মোজা বা রাজ্যের সীমানা চিহ্নিত করা বা লাইন পিলার বসানো, অর্থাৎ লাইনে পিলার বসিয়ে দেওয়াটাই হচ্ছে ডিমার্কেশন করা। অর্থাৎ সার্ভেয়াররা যে মাপযোগ করে যে খুঁটি বসিয়ে দেয় এটা হচ্ছে ডিমার্কেশন করে, অর্থাৎ আমিনরাও এই কাজটা করে। আজকে কোনো হোমওয়ার্ক দিব না আপনাদের, আপনাদের হোমওয়ার্ক একটা দিয়ে যাচ্ছি, সেই হোমওয়ার্কটা অবশ্যই সলভ করে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে ক্লাসে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন
জাতীয় দক্ষতা বাতায়ন www.skill.gov.bd এ অথবা জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে www.facebook.com/skill.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি